অডিও কথনে আজকে আমি পড়ে শোনাবো হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস তিথির নীল তোয়ালের তৃতীয় পর্ব। প্রথম 2 পর্ব আগেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। আজকে তাহলে তৃতীয় পর্ব শুরু করা যাক। তিথি খাওয়া শেষ না করেই উঠে পড়ল। খেতে ভালো লাগছে না। সে এখন নিজের ঘরে দরজা বন্ধ করে খানিকক্ষণ শুয়ে থাকবে। ঠান্ডা মাথায় ভাববে বাবাকে পুরো ব্যাপারটা কিভাবে বলা যায়। যখন সমস্ত কথাবার্তা গোছানো শেষ হবে তখন সে বাবার ঘরে যাবে। তিনি জেগে থাকলে তাকে তখনই বলবে, জেগে না থাকলে ভোরবেলা বলবে। সে নিজে ঘুমোবে না, সারা রাত ভাববে। দরকার হলে পুরো ব্যাপারটা কাগজে গুছিয়ে লিখবে। ভোরবেলা নিজের মুখে কিছু না বলে কাগজটা ধরিয়ে দিবে। নরম গলায় বলবে, এখানে কিছু জরুরি কথা লেখা আছে, তুমি এখন পড়বে না। অফিসে নিয়ে যাও, অফিসে গিয়ে ঠান্ডা মাথায় পড়বে। তারপর যদি আমাকে কিছু বলতে চাও বাসায় টেলিফোন করবে, আমি বাসাতেই থাকবো। তিথি নিজের ঘরে ঢুকলো। ঘরে বাতি জ্বলছিল, বাতি নিভিয়ে দিল। প্রচুর কাজ পড়ে আছে, রান্নাঘর কিছুই গোছানো হয়নি। ওই ঘরে এখন ঢুকতেই ইচ্ছে করছে না। তিথি বিছানায় গড়িয়ে পড়ল। এত ক্লান্তি লাগছে, মাথার নিচে বালিশটা পর্যন্ত টেনে দিতে ইচ্ছে হচ্ছে না। তিথি চোখ বন্ধ করলো, আর তখনই জাফর সাহেবের গলা শোনা গেল। ভয় পাওয়া গলায় তিনি ডাকছেন, ও তিথি, তিথি। এরকম অদ্ভুত ভঙ্গিতে বাবা তাকে ডাকছেন কেন? তিথি প্রায় ছুটে গেল। জাফর সাহেবের ঘরে বাতি জ্বলছে। তিনি খাটের মাঝখানে উবু হয়ে বসে আছেন। তার ঘুম ভেঙেছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। স্বপ্নের ঘোর এখনো রয়ে গেছে। তার বুক ধকধক করছে। বাবা, কি হয়েছে? কিছু না, পানি খাবো, পানি দে। তিথি পানি এনে দিল। জাফর সাহেব এক চুমুকে পানি শেষ করে গ্লাস মেয়েকে ফেরত দিতে দিতে বললেন, এক কাজ করলে কেমন হয় রে তিথি? কি কাজ? চল, কাল দুজনে সিলেটে চলে যাই। তোর তো অনেক দিনের ইচ্ছা ছোট মামার চা বাগান দেখবি। বাগান দেখা হলো। চলো যাই। সকালে ট্রেন আছে, ওই ট্রেনে যাওয়া যাবে না। অফিস থেকে ছুটি নিতে হবে। রাতের ট্রেনে যাই চল। আমি রাজি, সব গুছিয়ে রাখবো। ওই গাধাটাকে কি করবি? কোন গাধা? নুরুজ্জামান। ও আচ্ছা, ওনাকে বাসা পাহারা দেবার দায়িত্বে রেখে যাব। সেটা মন্দ না। তোমার কি শরীর খারাপ ভাবটা একটু কমেছে? হুম। ভাত খাবে? এনে দেই। আজকের তরকারি তত খারাপ হয়নি, মুখে দিতে পারবে। ভাত খাবো না রে মা, ভাত ছাড়া অন্য কিছু থাকলে এনে দে। স্যান্ডউইচ আছে, দেবো? দে। সঙ্গে 1 গ্লাস দুধ দেবো? আচ্ছা দে। জাফর সাহেব বেশ আরাম করেই স্যান্ডউইচ খাচ্ছেন। তিথি সামনে বসে আছে। তিথির খুব মায়া লাগছে। তিথি নরম গলায় ডাকলো, বাবা। কি রে মা? তিথি খানিকটা অস্বস্তি, খানিকটা লজ্জা মেশানো গলায় বলল, বাবা শোনো, আমি যদি নিজের পছন্দের একটা ছেলেকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি খুব রাগ করবে? জাফর সাহেব খাওয়া বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিথি হঠাৎ অসম্ভব লজ্জা পেয়ে গেল। সে জানালার দিকে তাকিয়ে বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? জাফর সাহেব বললেন, তোর পছন্দের কোনো ছেলে আছে? হুম। আশ্চর্য কাণ্ড, তুই তো সেদিনের বাচ্চা মেয়ে। বাবা, আমি সেদিনের বাচ্চা মেয়ে না। আমি এমএসসি পরীক্ষা দিয়ে বসে আছি। আমার বয়স এখন 24 বছর 3 মাস। জাফর সাহেব বিস্মিত হয়ে বললেন, বলিস কি, তোর 24 হয়ে গেছে? হয়েছে। ছেলেটা কি করে? এতদিন কিছু করতো না। খবরের কাগজে ফ্রিল্যান্স লেখা লিখতো, 2-3টা প্রাইভেট টিউশনি করে। এখন অবশ্য পিএইচডি করতে ফ্রান্সে যাচ্ছে। তার ইচ্ছে ছিল আমেরিকা যাবার। ছেলের বাবা কি করেন? ছেলের বাবা কি করেন আমি জানি না, কখনো জিজ্ঞেস করিনি। ছেলের বাবা কি করেন সেটা কি খুব জরুরি? জাফর সাহেব চুপ করে রইলেন। তিথি বাবার দিকে খানিকটা ঝুঁকে এসে বলল,
একটা মেয়ের যখন একটা ছেলেকে ভালো লাগে, তখন ছেলের বাবা মেয়েটির সামনে থাকে না, প্রচ্ছন্নভাবে থাকে। ছেলের বাবার ছায়া থাকে ছেলের মধ্যে। আমার খানিকটা ছায়া কি তোর মধ্যে নেই? জানি না, হয়তো আছে। আচ্ছা বাবা, ধরো ছেলের বাবা খুবই সামান্য একজন মানুষ, কোনো অফিসের পিয়ন, কিংবা ধরো রিক্সাওয়ালা। এই অবস্থায় তুমি কি করবে? তুমি কি বলে দেবে, না বিয়ে হবে না? জাফর সাহেব বললেন, ছেলেটিকে তোর কি খুব পছন্দ? হ্যাঁ। আমি দেখেছি তাকে? একদিন দেখেছ, তবে তোমার নিশ্চয়ই মনে নেই। ওর কোনো ছবি আছে তোর কাছে? নিয়ে আয় তো। তিথি লজ্জিত গলায় বলল, তুমি ভেবেছো কি আমাকে? আমি বুঝি ওর ছবি বালিশের নিচে রেখে ঘুমাই? ছবি টবি নেই। তিথি এইখানে খানিকটা মিথ্যা বলল। মারুফের ছবি তার কাছে আছে, একটা না বেশ কয়েকটা ছবি। দেখতে কেমন? মোটামুটি, তবে অ্যাপোলো নয়। বুদ্ধিমান? অবশ্যই বুদ্ধিমান। ওর নাম কি? মারুফ। জাফর সাহেব খুশি খুশি গলায় বললেন, নামটা তো ভালো, মা দিয়ে শুরু। যেসব ছেলের নাম মা দিয়ে শুরু হয় তাদের হৃদয় নরম থাকে। আমাদের সঙ্গে একটা ছেলে ছিল, মাহফুজ নাম, খুব ভালো ছেলে। তোমার অদ্ভুত ধরনের কথাবার্তা বন্ধ করো তো বাবা। মা দিয়ে নাম শুরু হলে ছেলে হবে হৃদয়বান। দুধটা খেয়ে শেষ করো, গ্লাস হাতে নিয়ে বসে আছো কেন? জাফর সাহেব এক চুমুকে দুধ শেষ করলেন। তাকে এখন খুব আনন্দিত বলে মনে হচ্ছে। তিথি বলল, তুমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি। তুই আবার কি প্রশ্ন করেছিস? এই যে বললাম, আমি যদি আমার পছন্দের একটা ছেলেকে বিয়ে করি, তুমি রাগ করবে কিনা? রাগ করবো কেন? বিয়েটা যে খুব তাড়াতাড়ি হওয়া দরকার সেটা কি বুঝতে পারছো? না। তাড়াতাড়ি দরকার কেন? ও বিয়ে করে তারপর যেতে চায়, যাতে ও চলে যাবার কিছুদিনের মধ্যেই আমি ওর কাছে চলে যেতে পারি। এখন বুঝতে পারছো? পারছি। ভালোই হলো, কাল সিলেটে গিয়ে তোর মাকে নিয়ে আসি। ও ব্যবস্থা ট্যাবস্থা করুক। ছেলের আত্মীয় স্বজনদের সঙ্গেও আমার কথা বলা দরকার। মামুনকে বললে ও কি তার বাবাকে নিয়ে আসতে পারবে না? মামুন না বাবা, মারুফ। ও সরি, মারুফ। ওকে বল ও যেন ইমিডিয়েটলি ওর বাবাকে খবর দিয়ে নিয়ে আসে। ওকে বলতে পারবো না বাবা, ও এখন দেশের বাড়িতে গেছে, আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নেবে। আসবে কবে? তাও তো বলতে পারছি না, 2-3 দিন নিশ্চয়ই লাগবে। জাফর সাহেব উৎসাহের সঙ্গে বললেন, নো প্রবলেম। তুই চিঠি লিখে দে, নুরুজ্জামান গাধাটা চিঠি নিয়ে ওর বাড়িতে চলে যাক। ও তো বসেই আছে। ওর বাড়ির ঠিকানা জানি না বাবা। তাহলে তো প্রবলেম হয়ে গেল। কোনো প্রবলেম নেই, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও। কাল কি আমরা সিলেটে যাচ্ছি? হ্যাঁ যাচ্ছি। সকালের ট্রেনে চলে যেতে পারলে হতো। তোর মার সঙ্গে জরুরি ভিত্তিতে আলাপ করা দরকার। এখন কি টেলিফোনে কথা বলবো? এখন টেলিফোনে কথা বলার দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। এত রাতে টেলিফোন করলে মা রাগ করবে। তাছাড়া আমরা হঠাৎ উপস্থিত হয়ে মাকে তো সারপ্রাইজ দেবই। আগে ভাগে কথা বলে সেই সারপ্রাইজ নষ্ট করা ঠিক না। বাবা তুমি শুয়ে পড়ো। জাফর সাহেব শুয়ে পড়লেন। তিথি রান্নাঘরে ঢুকে চা বানালো। তার ক্লান্তি হঠাৎ করে কেটে গেছে। এখন কিছুক্ষণ বারান্দায় বসে থেকে চা খাওয়া যায়। আজ আকাশে চাঁদের অবস্থাটা কি কে জানে। চাটা চমৎকার হয়েছে। কাপ শেষ হবার পর মনে হলো বিরাট মগ ভর্তি এক মগ চা বানালে ভালো হতো। অনেকক্ষণ ধরে খাওয়া যেত। টেলিফোন বাজছে। এত রাতে কে টেলিফোন করবে? আজে বাজে কল না তো? ইদানিং গভীর রাতে দুষ্ট প্রকৃতির কিছু লোকজন টেলিফোন করে বিরক্ত করে। তিথি ভয়ে ভয়ে বলল, হ্যালো। ওপাশ থেকে মারুফ বলল, তিথি জেগে আছো? সে কি, তুমি দেশে যাওনি? না। কেন? যাবার জন্য ব্যাগ গুছিয়ে ঘর থেকে বের হয়েই দেখি পিতাজি রিক্সা থেকে নামছেন। কে নামছেন? আমার বাবা। ও আচ্ছা, উনি কি এখন ঢাকায়? হ্যাঁ ঢাকায়। কোথায়, তোমার এখানে? হ্যাঁ আমার এখানেই। কদিন থাকবেন বলো তো? কয়েকদিন নিশ্চয় থাকবেন। কেন বলো তো? তিথি আনন্দিত ভঙ্গিতে বলল, আমি বাবাকে সব কথা বললাম।
বাবা উনার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। ভালোই হয়েছে উনি এখন ঢাকায়। তুমি কি কাল ভোরে তাকে আমাদের এখানে নিয়ে আসবে? আমরা একসঙ্গে সকালে নাস্তা খাবো। মারুফ চিন্তায় পড়ে গেল। বাবাকে নিয়ে হঠাৎ এই সমস্যা হবে সে বুঝতে পারেনি। একটা মিথ্যা ঢাকতে এখন পরপর অনেকগুলি মিথ্যা বলতে হবে। প্রতিটি মিথ্যাই খুব গুছিয়ে বলতে হবে, যেন যুক্তিতে কোনো খুঁত না থাকে। হ্যালো, কথা বলছো না কেন? নিয়ে আসতে পারবে সকালে? পারার তো কথা, তবে আমি নিশ্চিত না। নিশ্চিত না কেন? বাবা এসেই অকারণে আমার সঙ্গে ঝগড়া করলেন। নিতান্ত ফালতু বিষয় নিয়ে হইচই রাগারাগি। আমি নাকি 6 মাস ধরে তার চিঠির কোনো জবাব দিচ্ছি না। শেষ পর্যন্ত চিন্তিত হয়ে তাকে চলে আসতে হয়েছে। চিন্তিত হওয়াটাই তো স্বাভাবিক। তুমি 6 মাস চিঠি দেবে না আর উনি চিন্তিত হতে পারবেন না? অবশ্যই চিন্তিত হতে পারবেন, তবে তার মানে এই না যে তিনি রিকশাওয়ালার সামনে আমাকে গাধা বলবেন। তিথি হাসতে হাসতে বলল, উনার স্বভাবও দেখি আমার বাবার মতো। আমার বাবাও রেগে গেলে এমন গালাগালি করেন। তবে তার রাগ অবশ্য বেশিক্ষণ থাকে না। বাবার রাগ ভাদ্র মাসের বৃষ্টির মতো ক্ষণস্থায়ী। আমার বাবারটা স্থায়ী। আমার উপর রাগ করেই রাতে ভাত টাত না খেয়ে ঘুমোতে গেছেন। ঘুম আসছে না, পেটে প্রচন্ড খিদে নিয়ে ঘুম আসার কথাও না। এপাশ ওপাশ করছেন। তিনি তার ব্যাগ গুছিয়ে মাথার কাছে রেখে দিয়েছেন। এটা হচ্ছে বিশেষ এক লক্ষণ। বাবা ফজরের নামাজ পড়েই বাসা ছেড়ে চলে যাবেন। বলো কি? আমি প্রাণপণ চেষ্টা করব উনাকে আটকে রাখতে। যদি পারি তাহলে অবশ্যই সকাল 8টার মধ্যে তোমাদের বাসায় এনে উপস্থিত করব। যদি না পারি তাহলে আমি নিজেই আসব। তাতে কাজ হবে? হ্যাঁ, হবে। তোমাকে যে জন্য টেলিফোন করেছিলাম সেটাই তো বলা হয়নি। কি জন্য টেলিফোন করেছো? 4 লাইনের কবিতা শোনাতে চেয়েছিলাম। শোনাও। থাক, এখন না, কাল সকালে যখন আসবো তখন শোনাবো। না, এক্ষুনি শোনাও। নিঝুম রাতের জ্যোৎস্না এসে স্মৃতির ভাড়ার লোটে, ফাগুন হাওয়ায় শীতকাঠিটা বুকের মধ্যে ফোটে। হৃদয় ফেটে কাব্য ঝরে ব্যথার শোণিত পারা, রূপকথা নয়, রূপকথা নয় এই জীবনের ধারা। জাফর সাহেব 8টার আগেই অফিসে চলে যান। আজ 9:30 পর্যন্ত অপেক্ষা করলেন। ছেলের বাবা আসবে, তার সঙ্গে কথা বলা দরকার। কি কি বলবেন তাও গুছিয়ে রেখেছেন। তিনি বলবেন, ছেলে চলে যাবে, মেয়ে একা থাকবে, এটা তার পছন্দ না। দুজন একসঙ্গেই যাক। টিকিটের টাকাটা তিনি দেবেন। এটা কোনো ব্যাপার না। তার খিদে লেগেছে। এখনো নাস্তা করেননি। মেহমানদের সঙ্গে নিয়ে নাস্তা করবেন এই ভেবে রেখেছেন। তিথি বলল, তুমি খেয়ে নাও বাবা, তারা বোধহয় আসবেন না। আসবে না কেন? বাবার ছেলের মধ্যে রাগারাগি হয়েছে। মনে হয় বাবার রাগ ভাঙানো যাচ্ছে না। তুমি খেয়ে নাও। ওরা যদি এসে দেখে আমরা নাস্তা টাস্তা খেয়ে বসে আছি, সেটা কি একটা নিতান্ত অনুচিত কাজ হবে না? আমি না হয় অপেক্ষা করি। আচ্ছা দে দেখি, নাস্তা করেই ফেলি। জাফর সাহেব লক্ষ্য করলেন তার মেয়ে অনেক খাবারের আয়োজন করেছে। পরোটা, ভুনা গোশত, পাউরুটি, মাখন, ডিম, একটা বাটিতে চিড়া ভাজা, অন্য একটা বাটিতে মুড়ি। জাফর সাহেব বিস্মিত হয়ে বললেন, পরোটা তুই ভেজেছিস নাকি? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তিথি লজ্জিত গলায় বলল, পরোটা আমি ভাজিনি বাবা। পাশের ফ্ল্যাটের অরুণার মা, উনাকে বলেছিলাম, উনি বানিয়ে পাঠিয়েছেন। গোশতও উনি রান্না করেছেন? গোশত আমি রান্না করেছি। ভালো হয়নি বাবা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, অনেক পদ করেছিস। ঠিকমতো নাস্তা করলে দুপুরে আজ আর খেতে হবে না। তিথির লজ্জা লাগছে। এতগুলি পদ টেবিলে সাজানো, বাবা নিশ্চয়ই মনে মনে হাসছেন। তাছাড়া সে খানিকটা সাজগোজও করেছে, বাবার চোখে পড়ার কথা। তেমন আহামরি কিছু না, চোখে কাজল দিয়েছে, নতুন ভাঁজ ভাঙা একটা শাড়ি পরেছে। তিথি। জি বাবা। তোর কি পাসপোর্ট আছে? না। পাসপোর্ট সাইজ ছবি আছে? না। তাহলে তুই এক কাজ কর, নিউ মার্কেটে গিয়ে পাসপোর্টের জন্য ছবি তোল। এরা ঘন্টাখানেকের মধ্যে ছবি দিয়ে দেয়। ওই ছবি নিয়ে তুই দুপুর 12টার মধ্যে আমার অফিসে চলে আসবি। তারপর তোকে নিয়ে আমি পাসপোর্ট অফিসে যাব। 2 দিনের মধ্যে পাসপোর্ট বের করতে হবে।
তিথি অস্পষ্ট গলায় বলল, কেন? আমি চাই তোরা দুজন যেন একসঙ্গে যেতে পারিস, সেটাই ভালো হবে। তোর কোনো আপত্তি আছে? তিথি লজ্জিত গলায় বলল, না। গুড। আপত্তি থাকাটা কোনো কাজের কথা নয়। আজ সিলেটে যাচ্ছি, মনে আছে তো? মনে আছে। জিনিসপত্র গুছিয়ে নে। তোর মাকে ধরে বেঁধে নিয়ে আসতে হবে। কাল সকালে পৌঁছাবো, বিকেলের ট্রেনে সবাইকে নিয়ে ঢাকা চলে আসবো। মা আসতে রাজি হবে তো? অবশ্যই রাজি হবে। মেয়ের বিয়ে, মা আসবে না? কি বলিস তুই? ঝগড়া আপাতত মুলতবি থাক। বিয়ে টিয়ে হয়ে যাক, তারপর আবার নতুন উদ্যমে শুরু করা যাবে। জাফর সাহেব চলে গেলেন। তিথি অপেক্ষা করছে। মারুফের আসার নাম নেই। আসতে না পারলে একটা টেলিফোন তো করবে, তাও করছে না। তিথির খিদে লেগেছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না। এতক্ষণ পর্যন্ত না খেয়ে বসে থাকার জন্যই বোধহয় মাথা ধরেছে। হালকা ধরনের মাথা ব্যথা, যা একসময় সারা শরীরে ছড়িয়ে পড়ে। তিথি খালি পেটে চা খেলো। সকাল থেকে এই পর্যন্ত 4 কাপ চা খাওয়া হয়েছে। সে ঠিক করে ফেললো মারুফ না আসা পর্যন্ত সে কিছুই খাবে না। সে যদি আজ রাত 11টায় আসে, তিথি রাত 11টা পর্যন্ত না খেয়ে অপেক্ষা করবে। মারুফের সবচেয়ে বড় সমস্যা হলো সে বেশিরভাগ সময়ে কথা দিয়ে কথা রাখে না। তার জন্য সে মন খারাপ করে না বা দুঃখিতও হয় না। যেন কথা দিয়ে কথা না রাখাটা গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। তিথি ঘড়ি দেখে ঠিক 11টা বাজার 10 মিনিট আগে ঘর তালা দিয়ে বের হলো। নিউ মার্কেট যেতে লাগবে 10 মিনিট। ছবি তুলে 1 ঘন্টা ঘোরাফেরা করবে। 12টায় ছবি ডেলিভারি নিয়ে বেবি ট্যাক্সি নিয়ে বাবার কাছে চলে যাবে। সেখান থেকে পাসপোর্ট অফিস। জাফর সাহেব অফিসে এসে দেখেন তার ঘর খোলা। ঘরে তিথির বড় মামা বিরক্ত মুখে বসে আছেন। শুধু বসে আছেন বললে ভুল হবে, পাইপ টানছেন। পাইপের ধোঁয়ায় ঘর অন্ধকার। এয়ার কুলার বসানো ঘরে দরজা জানালা বন্ধ থাকে। ধোঁয়া ঘর থেকে বেরোতে পারে না। তিথির বড় মামা সাইদুর রহমান আর্মি শর্ট কোর্সে মিলিটারিতে ছিলেন। 10 বছর চাকরির পর লেফটেন্যান্ট কর্নেল হয়ে রিটায়ার করেছেন। বর্তমানে ব্যবসা করেন। সারাক্ষণই বলেন ব্যবসার অবস্থা ভয়াবহ। কিন্তু তিনি ভয়াবহ অবস্থায় আছেন বলে মনে হয় না। ধানমন্ডিতে 80 লক্ষ টাকায় 10 কাঠা জমি কিনেছেন। সেখানে 5 তলা ফ্ল্যাট বাড়ি হবে। প্রতি তলায় 2টা করে ফ্ল্যাট। এক একটি বিক্রি হবে 40 লক্ষ টাকায়। এর মধ্যে 6টি বিক্রি হয়ে গেছে। উত্তরার কাছে উত্তর খান নামের জায়গায় 6 বিঘার মতো জমি কিনেছেন। সেখানে বাগান বাড়ি হচ্ছে। বাংলো প্যাটার্নের বাড়ি। সামনে ঝিল, ঝিলে নৌকা। বলতে গেলে হুলস্থুল ব্যাপার। যে এমন হুলস্থুল ব্যাপার শুরু করে তার মুখে সারাক্ষণ বিজনেসের অবস্থা ভয়াবহ, এই কথা শুনতে ভালো লাগে না। জাফর সাহেবের অসহ্য লাগে। তিনি রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল সাইদুর রহমানকে দু চক্ষে দেখতে পারেন না। মাসখানেক আগে সাইদুর রহমানের ছোট মেয়ে পিঙ্গলার জন্মদিন উপলক্ষে রিভার ক্রুজ হলো। জাহাজে করে পাগলা থেকে চাঁদপুরে যাওয়া এবং ফিরে আসা। রিভার ক্রুজে সবাই গিয়েছে, তিনি যাননি। শরীর খারাপের অজুহাতে বিছানায় শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছেন। সাইদুর রহমান জাফর সাহেবকে দেখে মুখ থেকে পাইপ নামিয়ে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জাফর সাহেব বললেন, সব খবর ভালো? সাইদুর রহমানের ভ্রু কুঁচকে গেল। তিনি পাইপে নতুন করে তামাক ভরতে লাগলেন। জাফর সাহেব বললেন, কতক্ষণ হলো এসেছেন? অনেকক্ষণ। আমি এসেছি 8টা 40-এ। এখন বাজে 9টা 50। তুমি কি সবসময় অফিসে এমন দেরি করে আসো? অপমানসূচক প্রশ্ন। এ জাতীয় প্রশ্নের জবাব দেওয়াও এক ধরনের অপমান। জাফর সাহেব বললেন, চা দিতে বলবো? চা খাবেন? চা খেতে পারি। বেয়ারাকে চায়ের কথা বলে জাফর সাহেব নিজের চেয়ারে বসলেন। তিনি খানিকটা চিন্তিত। লেফটেন্যান্ট কর্নেল সাহেব ঠিক কী উদ্দেশ্যে এসেছেন বোঝা যাচ্ছে না। সাইদুর রহমান পাইপে লম্বা টান দিয়ে বললেন, আমি তোমার বাসাতেই যেতাম। শেষ পর্যন্ত অফিসে আসলাম। কিছু টেকনিক্যাল কথাবার্তা আছে যা অফিসে বলা যায় না। কি টেকনিক্যাল কথা? আমি অনেকদিন থেকেই ভাবছি তোমার সঙ্গে একটা ফুল ডিসকাশন হওয়া উচিত। তোমার কি বলার আছে আমি শুনতে চাই। একতরফা কথা শুনলে তো হবে না। একতরফা কি শুনেছেন? আমি বুঝতে পারছি না। চা আসুক, তারপর বলি। সাইদুর রহমান চোখ বন্ধ করে পাইপ টানছেন।
জাফর সাহেবের ইচ্ছা করছে তার বেয়ারাকে ডেকে বলেন, এই হাম্বাকটাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দাও। বের করে দেবার পর যে চেয়ারে হাম্বাকটা বসেছে সেটা ডেটল পানিতে ধুয়ে দাও। মনে যা ভাবা যায় অধিকাংশ সময়ই তার উল্টোটা হয়। জাফর সাহেব বেয়ারাকে তাড়াতাড়ি চা আনতে বললেন। সাইদুর রহমান বললেন, তোমার ঘরের দরজায় কি লালবাতি জ্বালানোর সিস্টেম আছে? সিস্টেম থাকলে লালবাতি জ্বালিয়ে দাও। আমি চাই না আমার কথাবার্তায় ইন্টারাপশন হোক। আপনার এমন কি কথা যে লালবাতি জ্বালিয়ে বলতে হবে? সাইদুর রহমান আবার ভ্রু কুঁচকে ফেললেন। চা এসে গেছে। তিনি এক চুমুক চা খেয়ে বললেন, চা তো ভালো বানিয়েছে, যাবার সময় আরেক কাপ খেতে হবে। মনে করিয়ে দিও তো। মনে করিয়ে দেব। এখন বলুন কি ব্যাপার? লালবাতি জ্বালিয়ে দিয়েছি, ঘরে কেউ ঢুকবে না। সাইদুর রহমান গম্ভীর গলায় বললেন, শায়লা আমাকে কমপ্লেন করেছে তুমি নাকি তাকে মারধর করো, ব্যাপারটা কি? ও আপনাকে বলেছে? না বললে তো জানতে পারতাম না। আমার কাছে ওহী নাজিল হয়নি। আমি শায়লার কথা শুনে স্তম্ভিত। যার মেয়ে এমএ পাশ করেছে তাকে মারধর করতে সাহস লাগে। তোমার সাহস আছে বোঝা যাচ্ছে। ইউ আর এ কারেজাস ম্যান। আপনি কি আমাকে শাস্তি দিতে এসেছেন? না, শাস্তির প্রশ্ন আসে না। তবে শায়লা তোমাকে শাস্তি দিতে চায়। সে ঠিক করেছে তোমার সঙ্গে আর বাস করবে না। এই কথাটাই তোমাকে বলতে এসেছি। বলুন, শুনছি। ও যা চাচ্ছে তা হলো সে তার মেয়েদেরকে নিয়ে থাকবে, তুমি আলাদা কোথাও থাকবে। বাড়ি ভাড়া করে থাকতে পারো, কিংবা কোনো হোটেলে ঘর নিয়ে থাকতে পারো। এবং আমার কাছে মনে হয় এটা দুজনের জন্যই মঙ্গলজনক হবে। সমস্যার ভদ্র সমাধান হবে। কিছুদিন এইভাবে থাকার পর লোকলজ্জার ভয়েই হোক কিংবা মেয়েদের কারণেই হোক আবার তোমরা একত্রে থাকা শুরু করতে পারবে। শায়লা এটা চায়। সে যা চায় তা ভয়াবহ। সে চায় ডিভোর্স। তার তো এমনিতেই মাথা গরম, উকিল ডেকে এনে হুলস্থুল কাণ্ড। বুঝিয়ে সুঝিয়ে তাকে এটাতে রাজি করিয়েছি। আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? শায়লা তোমাকে একটা চিঠি দিয়েছে। চিঠি আমার সঙ্গেই আছে। চিঠিটা পড়ো, চিঠিতে সব লেখা আছে। আমি নিজেও পড়েছি। উচিত হয়নি, তবুও পড়লাম। সম্বোধনহীন চিঠি, ইংরেজিতে লেখা। জাফর সাহেবের মনে হলো তিনি অপরিচিত কোনো মেয়ের লেখা চিঠি পড়ছেন। তার পা কাঁপতে লাগলো। শায়লা এসব কি শুরু করেছে? শুরুর লাইনটি হলো, আই অলওয়েজ লংড ফর লাভ, নেভার গট ইট। আমি সব সময় ভালোবাসার জন্য তৃষ্ণিত ছিলাম, কখনো তা পাইনি। তুমি আমার জীবনে রোবট স্বামী হিসেবে এসেছ। আমাদের দুজনের মধ্যে সামান্যতম মিলও ছিল না। আমি বেড়াতে পছন্দ করি, তুমি ঘরে বসে থাকতে পছন্দ করো। আমি গান ভালোবাসি, গান শুনলে তোমার মাথা ধরে যায়। তোমার সঙ্গে থেকে থেকে আমার নিজের জীবনটাও রোবটের মতো হয়ে গেছে। তুমি আমাকে বদলে দিয়েছো, আমি তোমাকে বদলাতে পারিনি। বরং আমি তোমার মধ্যে ক্রোধ, ঘৃণা এইসব নিম্ন স্তরের আবেগ তৈরি করেছি, যা বেড়ে বেড়ে এখন এই পর্যায়ে এসেছে যে তুমি আমার গায়ে হাত তুলতে দ্বিধা করছো না। গায়ে হাত তোলার ব্যাপারটি যে এক গায়ে হাত তোলার ব্যাপারটি যে এবারই প্রথম ঘটেছে তা না, আগেও ঘটেছে, তোমার মনে নেই। সেই সময় তুমি রাগে অন্ধ হয়ে থাকো। এমন রাগের মুহূর্তে মানুষ স্মৃতিশূন্য হয়ে পড়ে। সে কি করে না করে তা সে বলতে পারে না। প্রচন্ড রাগ তোমার আগে ছিল না। যতই দিন যাচ্ছে ততই বাড়ছে। আমার জন্যই যে বাড়ছে তাও আমি বুঝতে পারছি। আমি তো নির্বোধ নই, কোনো কালে ছিলাম না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি কখনো আমাকে ভালোবেসেছো বলে আমি মনে করতে পারি না। তুমি আমাকে সহ্য করে গিয়েছো এই পর্যন্ত। এখন তাও পারছো না। পরে কি হবে ভাবতেও আমার ভয় হচ্ছে। কাজেই আমি মনে করি আর কখনোই আমরা একত্রে বাস করব না, এই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। এই সিদ্ধান্ত দুজনের জন্যই মঙ্গলজনক হবে। যে ফ্ল্যাট বাড়িতে আমরা বাস করছি তুমি নিশ্চয়ই জানো যে ফ্ল্যাট বাড়িতে আমরা বাস করছি তুমি নিশ্চয়ই জানো সে ফ্ল্যাট বাড়ি আমার টাকায় কেনা। আমার বাবা আমাকে যে টাকা দিয়েছেন সেই টাকায়। কাজেই এ বাড়িতে তোমার কোনো অধিকার থাকার কথা না। তুমি অন্য কোথাও চলে যাবে। আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করার তোমার প্রয়োজন নেই। আমার যা আছে তা দিয়ে আমি আমার মেয়েদের নিয়ে কাটিয়ে দিতে পারবো। সাইদুর রহমান বললেন, চিঠি পড়েছো? জি। শায়লার সঙ্গে আমার অনেক কথা হয়েছে।
সেই সব আর তোমাকে বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার আছে কিনা বলো। না। বেশ, আমি তাহলে উঠব। যাওয়ার আগে এক কাপ চা খেয়ে যেমন বলেছিলেন, দিতে বলি? না থাক, চিঠিটা টেবিল থেকে পড়ে গিয়েছে, তুলে রাখো। এই চিঠি অন্যের হাতে যাওয়া ঠিক না। তিথি দুপুরে বাবার কাছে এসে দেখে জাফর সাহেব গম্ভীর মুখে বসে আছেন। তিথি বলল, কি হয়েছে বাবা? জাফর সাহেব চোখ তুলে তাকালেন, মনে হলো মেয়েকে চিনতে পারছেন না। তিথি বলল, তোমার কি হয়েছে বাবা? কিছু হয়নি। আমি ছবি নিয়ে এসেছি। কিসের ছবি? পাসপোর্ট সাইজ ছবি। ও আচ্ছা আচ্ছা, চল যাই। ট্রেনের টিকিট করেছো? না, টিকিট করা হয়নি। কখন করবে? শরীরটা ভালো লাগছে না, যেতে ইচ্ছে করছে না। তুমি যাবে না? জাফর সাহেব ইতস্তত করে বললেন, এক কাজ কর, তুই চলে যা। আমি একা যাব? হ্যাঁ, ফার্স্ট ক্লাসে যাবি, দরজা বন্ধ করে শুয়ে থাকবি, অসুবিধা কি? গাধাটাকে সঙ্গে করে নিয়ে যা। তুমি সত্যি যাবে না? না। ঠিক করে বলো তো, তোমার কি এর মধ্যে মার সঙ্গে কোনো কথা হয়েছে? না। আমার দিকে তাকিয়ে বলো, অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন? কথা হয়েছে মার সঙ্গে? জাফর সাহেব মেয়ের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বললেন, না, কোনো কথা হয়নি, চল যাই। 2টার মধ্যে অফিস বন্ধ করে দেয়। তোমাকে অন্যরকম লাগছে, কি হয়েছে বলো তো? কিছু হয়নি, কিছু হয়নি। পাসপোর্ট অফিসে কাজ সেরে জাফর সাহেব বললেন, চল তোর সঙ্গে খানিকক্ষণ ঘুরি, আজ আর অফিসে ফেরত যাব না। তিথি বিস্মিত হয়ে বলল, আমার সঙ্গে কোথায় যাবে? তোরা কোথায় কোথায় বেড়াতে যাস তা তো জানি না। তুই আমাকে কোথাও নিয়ে যা। তার আগে চল কোথাও খেতে যাই। তুমি তো দুপুরে কিছু খাও না। আজ খাবো, খিদে লেগেছে। চাইনিজ খাবে? হুম। তুমি সত্যি তাহলে সিলেট যাবে না? না। তুই যা, গাধাটাকে সাথে করে নিয়ে যা। তুমি একা একা থাকবে? হুম। একদিনেরই তো ব্যাপার, তোরা তো চলেই আসবি। আমিও থেকে যাই, মাকে টেলিফোন করে আসতে বলি। টেলিফোন করলে আসবে না, তোকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। আমাকে যেভাবে সব গুছিয়ে বললি, তোর মাকেও সেইভাবে বলবি। তারপর সঙ্গে করে নিয়ে আসবি। নুরুজ্জামান গাধাটাকে খবর দেওয়া দরকার। গাধাটা এখন আছে কোথায়? দিনে কোথায় থাকে তা তো বাবা জানি না, জিজ্ঞেসও করিনি। রাতে ফিরে আসে, হাতে করে 2টা আনারস ঝুলিয়ে আনে। ভাত খায় না, আনারস খায়। বলিস কি? সত্যি বাবা। তিথি মিটমিট করে হাসছে। তিথির হাসি হাসি মুখের দিকে আনন্দ এবং বিস্ময় নিয়ে জাফর সাহেব তাকিয়ে আছেন। বিস্ময়ের কারণ হলো, তার মেয়ে যে এত সুন্দর করে হাসে তা তিনি আগে কখনো লক্ষ্য করেননি। অন্য মেয়ে দুটি কেমন করে হাসে কে জানে। এরাও কি তিথির মতো সুন্দর করে হাসে? দুপুরবেলা চাইনিজ রেস্টুরেন্টগুলি ফাঁকা থাকে। আজ আরো ফাঁকা। দোতলার হল ঘরে একটা লোকও নেই। তিথি বলল, অন্য কোথাও চলো তো বাবা, ফাঁকা ঘরে চাইনিজ খেতে ভালো লাগে না। ফাঁকাই তো ভালো, নিরিবিলি। হোটেলের নিরিবিলি অসহ্য লাগে। হোটেল থাকবে গমগমা, লোকজনে ভর্তি। তাহলে চল, লোকজনে ভর্তি গমগমা হোটেল খুঁজে বের করি। চলো যাই। গাড়ি ছেড়ে দাও বাবা, আমরা রিকশায় করে ঘুরবো। জাফর সাহেব গাড়ি ছেড়ে দিলেন। রিকশায় উঠেই তিথি বলল, তুমি কি চাইনিজ খাওয়া নিয়ে এই গল্পটা শুনেছ? কোন গল্প? ঢাকা শহরে এক লোক হঠাৎ আলাউদ্দিনের চেরাগ হাতে পেয়ে গেল। চেরাগে ঘষা দিতেই দৈত্য এসে উপস্থিত। দৈত্য বলল, জাহাপনা, কি চাই বলুন। হুকুম করুন। হুকুম করলেই হুকুম তামিল হবে। লোকটা বলল, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার আনো। দৈত্য বলল, কি খাবার খাবেন হুকুম করুন হুজুরে আলা। চাইনিজ খাবো। দৈত্য অস্বস্তির সঙ্গে বলল, সত্যি চাইনিজ খাবেন? অবশ্যই খাবো, তোমার অসুবিধা আছে? জি না, তবে একটু সময় লাগবে। লাগুক, খাবার যেন ফ্রেশ হয়। অবশ্যই ফ্রেশ হবে। লোকটা খাওয়ার জন্য অপেক্ষা করছে। ঘণ্টাখানেক পর দৈত্য ঘাড়ে করে এক আধবুড়ো চাইনিজ নিয়ে উপস্থিত। দৈত্য বলল, হুজুরে আলা, চাইনিজ খেতে চেয়েছেন, চাইনিজ ধরে নিয়ে এসেছি।
একেবারে পিকিং থেকে এনেছি বলে বিলম্ব হয়েছে। এখন বেটাকে খান, আমি দেখি। জাফর সাহেব শব্দ করে হাসলেন। তিথিও হাসছে। রিকশাওয়ালা ঘাড় ঘুরিয়ে দেখছে। জাফর সাহেব তার হাসি থামাতে পারছেন না। যতবারই হাসি থামাতে যান ততবারই চোখের সামনে ভেসে উঠে আধবুড়ো চাইনিজটার হতভম্ব মুখ। তিথি বলল, বাবা থামো তো, অনেক হেসেছ। জাফর সাহেব হো 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 করে হাসতেই লাগলেন। প্লিজ বাবা থামো, তোমাকে নিয়ে তো ভালো যন্ত্রণায় পড়া গেল। আগে জানলে তো তোমাকে হাসির গল্প কে বলতো। মা, আরেকটা গল্প বলতো। হো 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 হো, হি হি হি। তিথি অবাক হয়ে বাবাকে দেখছে। আশ্চর্য, এত হাসি! তিথি তার বাবাকে এমন করে কখনো হাসতে দেখেনি। তার শরীর ভালো তো। অসুস্থ মানুষ মাঝে মাঝে এমন করে। সামান্য কারণে প্রচুর হাসে, প্রচুর কাঁদে। তিথি প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, বাবা, নুরুজ্জামান সাহেবকে কি নিয়ে যাব? উনি থাকবেন কোথায়? ধরো এক রাত আমাদের সিলেটে থাকতে হলো, তখন কি করব? ওনাকে কি কোনো হোটেলে পাঠিয়ে দেব? জাফর সাহেব হাসি থামাতে পারছেন না। অনেক কষ্টে হাসির ফাঁকে ফাঁকে বললেন, গাধাটাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিবি, হি হি হি। কি কথার কি উত্তর! কি হয়েছে বাবার? নুরুজ্জামান মুগ্ধ চোখে চিড়িয়াখানার জলাধারের পাশে দাঁড়িয়ে। জলহস্তি পরিবারের কাণ্ডকারখানায় সে মুগ্ধ ও বিস্মিত। কিছুক্ষণ পরপর সে বলছে, কি আজীব জানোয়ার! তার ইচ্ছা করছে কলা বা বাদাম কিনে এদের খাওয়ায়। বাইরে সাইনবোর্ড ঝুলছে, চিড়িয়াখানার পশুদের কিছু খাওয়াবেন না। নোটিশ না থাকলে সে অবশ্যই কলা বা এই জাতীয় কিছু কিনে খাওয়াতো। এরা ফলমূল খায় কিনা কে জানে। পানির জানোয়ার, মাছ খাওয়ারই কথা। তবে পানির জানোয়ার হলেও শুকনাতেও এরা অনেকক্ষণ থাকে। কাজেই স্থলভূমির খাবার খেতেও পারে। কাকে জিজ্ঞাসা করা যায়? চিড়িয়াখানার লোকজন নিশ্চয়ই জানবেন। নুরুজ্জামান চিড়িয়াখানার লোকজনদের খুঁজে বের করত। তার হাতে সময় বেশি নেই। সন্ধ্যা 7টায় মন্ত্রী সাহেবের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে। পিএ সাহেবের স্ত্রী ব্যবস্থা করে দিয়েছেন। কথা ছিল অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে পিএ সাহেব টেলিফোন করে জানাবেন। তা জানাননি। টেলিফোন নাম্বার হারিয়ে ফেলেছিলেন। নুরুজ্জামান আবার খোঁজ নিতে গিয়ে ব্যাপারটা জানল। ভাগ্যিস খোঁজ নিতে গিয়েছিল। মিনিস্টার সাহেবের আবার জাপান চলে যাবার কথা। জলহস্তি কি খায় এই তথ্য নুরুজ্জামান বের করতে পারছে না। এই পর্যন্ত দুজনকে জিজ্ঞেস করলো। প্রথমজন তাকে রীতিমতো অপমানই করল। সে বলল, জলহস্তি কি খায় তা দিয়ে আপনার কি দরকার? আপনি কি জলহস্তি? দ্বিতীয়জন এ জাতীয় অপমান করল না। সে বলল, জানি না। সে বালতিতে করে কুচি কুচি করে কাটা লাউ নিয়ে যাচ্ছে। কাকে খাওয়াবে কে জানে। লাউ কে খায়? নুরুজ্জামান ঠিক করলো আরেকদিন এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকবে। এর মধ্যে এক সময় না এক সময় জলহস্তিকে খাবার দেবেই। তখন দেখে নিলেই হবে। আজ থাকা যাবে না। মিনিস্টার সাহেবের সঙ্গে দেখা করতে হবে। এক্ষুনি রওনা দেওয়া দরকার। শিক্ষামন্ত্রী চৌধুরী নবী নওয়াজ খান বিরক্ত মুখে বসে আছেন। তার আলসার আছে। বিকেলের পর থেকে আলসারের ব্যথাটা জানান দেয়। ব্যথা তেমন তীব্র নয়, তবে অস্বস্তিকর। বিকেল থেকে আলসারের ব্যথার থেকেও তীব্র ব্যথা শুরু হয়। সেটা হলো দর্শনার্থীর যন্ত্রণা। দেশটার কি হয়েছে কে জানে। অতি তুচ্ছ বিষয় নিয়ে আজকাল লোকজন মন্ত্রীর কাছে চলে আসে। গতকাল একজন এসেছিল। তার টেলিফোনে বিল বেশি হচ্ছে। বিল বেশি হচ্ছে তো তিনি কি করবেন? তিনি তো টেলিফোনের মন্ত্রী না। তার হলো শিক্ষা দপ্তর। শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তার কাছে আসা যায়। তাও ছোটখাটো কিছু নিয়ে না, বড় কিছু। তা আসবে না, তুচ্ছ সব ব্যাপার নিয়ে আসবে। সময় নষ্ট করবে। গত সপ্তাহে একজন আসলো ক্লাস 4 এর ধর্ম বইয়ে ভুল আছে এই খবর নিয়ে। একা আসেনি, সঙ্গে বিরাট দল, তুমুল হইচই। স্যার বলুন, আপনি বলুন, আরবিতে কি ভ আছে? তিনি তাৎক্ষণিকভাবে মনে করতে পারলেন না আরবিতে ভ আছে কিনা। মনে মনে আলিফ বে তে ছে পড়তে লাগলেন। স্যার আপনি বলুন, আছে ভ? তিনি অস্বস্তির সঙ্গে বললেন, মূল ব্যাপারটা বলুন। সূরা নাসের বাংলা উচ্চারণ লিখেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। দেখুন অবস্থা, ইউওয়াসবিসু।
লেখা উচিত ছিল ইউএস ফিসু, ফয়ের জায়গায় হয়েছে ভ। তিনি বললেন, জরুরি ব্যবস্থা নিতে হবে স্যার। ছাত্ররা খোদার পাক কালাম ভুল শিখবে। তিনি আরো বললেন, আপনি স্যার এই বই নিষিদ্ধ করুন, নতুন করে বই ছাপা হবে, তারপর ছাত্ররা পড়বে। ছোটখাটো ভুল তো থাকতেই পারে, শিক্ষকরা সেগুলি শুধরে দেবেন। আপনি কি বলছেন স্যার? খোদার পাক কালামে ভুল থাকবে? এটা কি স্যার বিবেচনার কথা হলো? প্রতিদিন এরকম কিছু সমস্যা নিয়ে তাকে সময় নষ্ট করতে হয়, আর শুনতে হয় তদবির। কত ধরনের তদবির নিয়ে লোকজন যে আসে তা আল্লাহ জানেন এবং তিনিই জানেন। স্থানীয় দারোগা ঘুষ খাচ্ছে, তাকে বদলি করতে হবে। সেই একই দারোগা অত্যন্ত সৎ, তাকে এখানেই রাখতে হবে। এজি অফিসে টিএ বিল আটকে রেখেছে, বিল পাশ করতে হবে। অমুক ছেলে সন্ত্রাসী মামলায় পুলিশের হাতে ধরা পড়েছে, অতি ভালো ছেলে, 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, শেষ রাতে ফজরের নামাজ পড়তে বের হয়েছিল, টহল পুলিশ ধরে ফেলেছে। লম্বা চুল দেখে সন্দেহ করেছে। আশেপাশের লোকজনের শত্রুতাও আছে, তারাও তাল দিয়েছে, কিন্তু ছেলে সরকার পার্টি করে। আপনি স্যার এক্ষুনি আইজি সাহেবকে টেলিফোন করুন, আপনি না বললে আমাদের অন্য সোর্স ধরতে হবে। চৌধুরী সাহেব সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত ধৈর্য ধরে দেন দরবার শুনেন। সন্ধ্যা থেকে তার মাথা ধরা শুরু হয়। রাত 9টায় সেই ব্যথা অসহনীয় হয়ে ওঠে। তিনি একসঙ্গে 2টা প্যারাসিটামল এবং একটা সিডেক্সিন খেয়ে বাতি নিভিয়ে চুপচাপ চেয়ারে বসে থাকেন। মাথা ব্যথা খানিকটা কমে এলে এশার নামাজ পড়েন। 4 রাকাত নামাজ তাতেই গন্ডগোল হয়ে যায়। করাকাত পড়েছেন তার হিসাব থাকে না। তার ধারণা প্রতিবারই 4 রাকাতের জায়গায় তিনি হয় 3 রাকাত কিংবা 5 রাকাত পড়েন। একবার অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলেন, তিনি রুকুতে দাঁড়িয়ে সূরা ফাতিহা বাদ দিয়ে আত্তাহিয়াতু পড়ছেন। মাথা খারাপের লক্ষণ ছাড়া আর কি? আজ সন্ধ্যা থেকেই তার মাথার যন্ত্রণা হচ্ছে। তিনি পিএকে বললেন, আজ আর কাউকে পাঠিও না, শরীর খারাপ। কাউকে না? আচ্ছা পাঠাও, এতক্ষণ ধরে বসে আছে। আপনি স্যার শুধু শুনে শুনে যান, আমিও বলে দেব যেন বেশিক্ষণ আপনাকে বিরক্ত না করে। রাত 8টার পর আর কাউকে পাঠাবে না। জি আচ্ছা স্যার। নুরুজ্জামান মন্ত্রীর ঘরে ঢুকলো ঠিক রাত 8টায়। ঢুকেই সে বলল, স্যার আপনার কি শরীর খারাপ? চৌধুরী সাহেব দর্শনার্থীদের মধ্যে এই প্রথম এ জাতীয় কথা শুনলেন। অন্যরা ঘরে ঢুকেই তাদের সমস্যার কথা বলতে শুরু করে, সময় নষ্ট করতে চায় না। চৌধুরী সাহেব বললেন, আপনি বসুন। নুরুজ্জামান বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খুবই খারাপ স্যার, আরেকদিন আসবো। শরীর এমন কিছু খারাপ না, বসুন। নুরুজ্জামান বলল, আপনার ঘরে খুব ভয়ে ভয়ে ঢুকেছিলাম। মন্ত্রীর ঘর, মন্ত্রীদের আগে শুধু দূর থেকে দেখেছি। ভয় কেটেছে? জি স্যার, কেটেছে। চৌধুরী সাহেব বেল টিপে 2 কাপ চা দিতে বললেন। নুরুজ্জামান বলল, স্যার আমি চা খাই না, গ্রামাঞ্চলে থাকি, চায়ের অভ্যাস হয় নাই। অভ্যাস না হলেও খান, মন্ত্রীর ঘরের চা খেয়ে দেখুন কেমন লাগে। দেশে ফিরে গল্প করতে পারবেন, বলতে পারবেন মন্ত্রী সাহেব আমাকে খুব খাতির করেছেন, নিজের হাতে চা বানিয়ে খাইয়েছেন। জি আচ্ছা স্যার, চা খাবো। চৌধুরী সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে আবেগশূন্য গলায় বললেন, এখন বলুন দেখি কি তদবির নিয়ে এসেছেন। একটা স্কুলের ব্যাপারে এসেছি স্যার। আমি একটা গার্লস স্কুল দিয়েছি, নাম দিয়েছি বেগম রোকেয়া গার্লস হাই স্কুল, পায়রা বন্দর বেগম রোকেয়া। ব্যাখ্যা লাগবে না, বেগম রোকেয়ার নাম আমি জানি। শিক্ষামন্ত্রী মানেই যে মূর্খ হতে হবে এমন তো কথা নেই। আগে নাম ছিল মমিনুন্নেসা গার্লস হাই স্কুল। মমিনুন্নেসা আমার ফুপুর নাম। তারপর শেষ রাতে একটা স্বপ্ন দেখে নামটা বদলে দিলাম। স্বপ্নে দেখলেন বেগম রোকেয়া আপনাকে বলছেন তার স্কুলের নাম রাখতে? জি না, ব্যাপারটা কি আপনাকে বলবো? বলুন, যতক্ষণ আমি চা খাবো ততক্ষণই বলবেন। চা শেষ হওয়া মাত্র আপনার ইতিহাস বর্ণনা বন্ধ করবেন এবং চলে যাবেন। পারবেন না? পারবো স্যার। আমার ফুফু মমিনুন্নেসা খুব দুঃখী মহিলা স্যার। বিয়ের 2 বছরের মধ্যে স্বামী মারা গিয়েছিল। তার তখন 2টা যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে।
মেয়েটার নাম সাবেরা। ছেলেটার নামের দরকার নেই, বলে যান। নাম বলতে গিয়ে সময় নষ্ট করছেন। আমার চা প্রায় শেষ হয়ে আসছে। যমজ বাচ্চা দুটাকে নিয়ে স্বামীর সংসারে পড়ে রইলেন, কোথাও গেলেন না। বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বিয়েও করলেন না। বাচ্চা দুটার বয়স যখন 7 বছর, তখন দুজন একসঙ্গে পানিতে ডুবে মারা গেল। ভাইটা পানিতে পড়ে গিয়েছিল, তাকে বাঁচাতে গিয়ে বোনটাও মারা গেল। বলেন কি? তারপরেও ফুপু দীর্ঘদিন বেঁচে ছিলেন। মারা গেলেন গত বছর শ্রাবণ মাসে। মরার সময় তার সব জমিজমা আমার নামে লিখে দিয়ে গেলেন। আমাকে খুব স্নেহ করতেন। আমি ভাবলাম ফুপু খুব কষ্ট নিয়ে পৃথিবী থেকে গেছেন, তার জন্য যদি ভালো কিছু করতে পারি তাহলে তার আত্মা শান্তি পাবে। তখন তার সবটা জমি আমি স্কুলের জন্য দিয়ে দিলাম। স্কুলের নাম দিলাম ফুপুর নামে। তারপর স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলেন? স্যার, দেখলাম ফুপু খুব সুন্দর ঝকমকা শাড়ি পরা, কপালে টিপ, গা ভর্তি গয়না, গয়নার ভেতর লাল নীল সবুজ কত রকমের পাথর। পান খেয়ে ফুপুর ঠোঁট টকটকে লাল। ফুপু বললেন, ওরে নুরু, দেখ কি সুন্দর সুন্দর গয়না আমার গায়ে। আমি বললাম, ফুপু, আপনি মনে হয় খুব সুখে আছেন। ফুফু বললেন, হ্যাঁ রে বোকা, খুব সুখে আছি। স্বামী সন্তান সব সঙ্গে আছে। তবে ছেলেটা বড় দুষ্টুমি করে, সারাদিন আছে খেলার মধ্যে। একে নিয়ে আমি চিন্তায় অস্থির, শাসনও করতে পারি না। শাসন করতে গেলেই তোর ফুপা ছুটে এসে বলো, করো কি করো কি। আর আমার মেয়েও হয়েছে ভাই সোহাগী। তার ভাইকে কিছু বললেই তার মুখ ভার। বড় যন্ত্রণায় আছি রে নুরু। বলেই ফুফু আনন্দে হাসতে লাগলেন। আমি বললাম, আপনার আনন্দ দেখে ভালো লাগছে ফুফু। ফুফু বললেন, তুই গরিব মানুষ, তোকে বিষয় সম্পত্তি দিয়ে এসেছিলাম, তুই তো স্কুল করে বসে আছিস। আমি বললাম, আপনার কি এটা পছন্দ না ফুফু? ফুফু বললেন, অবশ্যই পছন্দ। তবে তুই আমার নাম দিয়েছিস, এটাতে খুব লজ্জায় পড়েছি। নামটা বদলে দে। জি আচ্ছা, দেব। ফুপু তখন বললেন, কাছে আয় তো গাধা, তোর মাথায় হাত রেখে আমি একটু দোয়া করি। আমি ফুপুর কাছে যাবার চেষ্টা করলাম, তখনই ঘুম ভেঙে গেল। চৌধুরী সাহেবের চা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কিছুই বললেন না। তিনি স্থির চোখে তাকিয়ে আছেন। তিনি দেখলেন তার সামনে বসে থাকা বোকাশোকা ধরনের মানুষটির চোখ দিয়ে পানি পড়ছে। সে চোখের পানি মোছার জন্য পকেট থেকে রুমাল বের করতেই রুমালের সঙ্গে দুটা গাছের পাতাও টেবিলে পড়ল। চৌধুরী সাহেব অন্য প্রসঙ্গে যাবার জন্য বললেন, গাছের পাতা পকেটে নিয়ে ঘুরছেন কেন? নুরুজ্জামান চোখ মুছতে মুছতে বলল, আমি স্যার পাতার বাঁশি বাজাই। তাই নাকি? দেখি বাজান তো পাতার বাঁশি। আজ স্বপ্নটা আপনাকে বলায় মনটা খারাপ হয়ে গেছে। অন্য একদিন এসে বাঁশি শুনিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে, অন্য একদিন আসবেন, বাঁশি শোনাবেন। স্কুলের কাজ নিয়ে চিন্তা করবেন না, আমি করে দেব। চৌধুরী সাহেব লক্ষ্য করলেন তার মাথা ধরা সেরে গেছে, শরীরটা ঝরঝরে লাগছে। সুরমা মেল রাত 10:30টায় ছাড়বে। জাফর সাহেব দুজনের একটা প্রথম শ্রেণীর স্লিপিং বার্থ রিজার্ভ করেছিলেন। এখন তিথি ওই কামরায় একা যাবে। নুরুজ্জামান তার সঙ্গে যাচ্ছে, তবে সে অবশ্যই অন্য কামরায় থাকবে। জাফর সাহেব বললেন, ভয় পাবি না তো মা? তিথি বলল, ভয় পাবো কেন? আমি তো একা যাচ্ছি না, হাজার দুয়েক যাত্রী আমার সঙ্গে যাচ্ছে। দ্যাটস ট্রু, দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকবি। ঘুম ভাঙলে দেখবি সিলেট রেল স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না তো বাবা। আচ্ছা, দুশ্চিন্তা করব না। যে কোনো কারণেই হোক, তুমি কোনো ব্যাপার নিয়ে খুব আপসেট হয়ে আছো। আমি মাকে নিয়ে আসি, তারপর তোমাদের ওইসব ঝগড়া মন কষাকষি পুরোপুরি দূর করে দেব। জাফর সাহেব কিছু বললেন না। তিথি রাতের রান্না করতে চেয়েছিল, জাফর সাহেব রান্না করতে দিলেন না। তিনি হোটেল থেকে খাবার আনতে গেলেন। নুরুজ্জামান এখনো ফেরেনি। এ নিয়েও তিনি খানিকটা চিন্তিত বোধ করছেন। নুরুজ্জামান না ফিরলে তিথির যাওয়া তিনি বন্ধ করে দেবেন। তিথি বলেছে নুরুজ্জামান ঠিক 9:30টার সময় হাতে একটা আনারস নিয়ে ফিরে আসবে। ঘড়িতে এখনো 9:30 বাজেনি, 9:10। হাতে সময় আছে। তিথির কাপড় গোছানোই আছে,
তবু কোথাও যাবার আগে সমস্যা হয়। সব সময় দেখা যায় সব নেয়া হয়েছে, শুধু জরুরি জিনিসটাই নেয়া হয়নি। টেলিফোনে অনেকক্ষণ ধরে রিং হচ্ছে। তিথি বিরক্ত মুখে উঠে গেল। ওপাশ থেকে মারুফ উদ্বিগ্ন গলায় বলল, তিথি, দুপুরে তুমি কোথায় ছিলে? আমি 1,00,000 বার টেলিফোন করেছি। তিথি বলল, কেমন আছো? আমি কেমন আছি সেটা বড় ব্যাপার না, তুমি কেমন আছো? ভালো। গলা শুনেই মনে হচ্ছে রাগ করেছো। আমার কি রাগ করার মতো কোনো কারণ নেই? থাকতে পারে, তবে আমার কারণে তোমার রাগ করার মতো কোনো গ্রাউন্ড নেই। ব্যাখ্যা করব? দরকার নেই। অবশ্যই দরকার আছে, মন দিয়ে শোনো। শুনছি। একটু ধরে থাকো, আমি সিগারেট ধরিয়ে নেই। জাস্ট আ সেকেন্ড। তিথি রিসিভার ধরে আছে। মারুফ সিগারেট ধরাতে ধরাতে অতি দ্রুত ভেবে নিচ্ছে কি বলবে। তিথির কাছে সকালবেলা কেন আসেনি তা খুব গুছিয়ে বলতে হবে। আগে থেকে সে কিছু ভেবে রাখেনি। মারুফ দেখেছে তার তাৎক্ষণিক গল্প অনেক সুন্দর হয়। সে নিশ্চিত এবারও তাই হবে। তিথি, হুম, সরি, তোমাকে স্ট্যান্ড বাই রেখে দিয়েছি। আসলে ভেজা সিগারেট ধরাতে পারছিলাম না। কি হয়েছে শোনো। সকালে ঘুম ভেঙে দেখি আমার অভিমান কুশলী পিতা বাসায় নেই। তার ব্যাগ নিয়ে বিদায় হয়ে গেছেন। তবে আসল জিনিস ফেলে গেছেন। আসল জিনিস কি? আসল জিনিস হলো তার মানিব্যাগ। মানিব্যাগ বালিশের নিচে রেখে ঘুমিয়েছিলেন। ওইটি ফেলে রেখে চলে গেছেন। আমার মাথায় সপ্ত আকাশ ভেঙে পড়ল। 2 ঘন্টার জন্য চুক্তিতে একটা বেবি ট্যাক্সি ঠিক করে বের হলাম পিতার খোঁজে। ইন সার্চ অফ ফাদার। ঢাকার যেখানে যত আত্মীয় আছেন সবার বাসায় গেলাম। তিথি উদ্বিগ্ন গলায় বলল, উনাকে পাওয়া গেছে? পাওয়া গেল দুপুর 1:20। আমার ঘড়িতে সেকেন্ডের কাঁটা নেই। সেকেন্ডের কাঁটা থাকলে সেকেন্ডও বলে দিতাম। উনাকে কোথায় পাওয়া গেছে আন্দাজ করো তো। আন্দাজ করতে পারছি না। হাসপাতালে। শেষ চেষ্টা হিসেবে আমি হাসপাতালগুলিতে একবার খোঁজ নিলাম। ভাগ্য ভালো, প্রথম খোঁজ করলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই পাওয়া গেল। বলো কি? আমার রাগী পিতা রাগে এবং প্রখর রৌদ্রতাপে মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিলেন। সরেদা জনগণ তাকে হাসপাতালে রেখে গেছে, তবে তার হ্যান্ডব্যাগটি নিয়ে গেছে। এখন উনি কেমন আছেন? ভালো আছেন। কয়েকটা স্যালাইন শরীরে যাবার পর নড়ে চড়ে উঠেছেন। এখন আবদার ধরেছেন কোরআন শরীফ পাঠ করবেন। আমাকে লখনৌ টাইপের একটা কোরআন শরীফ জোগাড় করে দিতে হবে। লখনৌ টাইপটা কি? 2 ধরনের টাইপে কোরআন শরীফ ছাপা হয়। একটা কলকাতা টাইপ, একটা লখনৌ টাইপ। তিথি, তুমি কি একটু ধরবে? আমার সিগারেট নিভে গেছে, ধরিয়ে নেই। তিথি রিসিভার ধরে আছে। মারুফ সিগারেট ধরাতে ধরাতে এতক্ষণ কি বলল তা গুছিয়ে নিল। কোরআন শরীফের ব্যাপারটা সে হঠাৎ করে নিয়ে এসেছে। বড় ধরনের মিথ্যা বলার এক পর্যায়ে কোরআন শরীফ নিয়ে এলে সুবিধা হয়। যারা মিথ্যাটা শুনছে তারা নিশ্চিত হয় যে এটা মিথ্যা না। কোনো মুসলমান ছেলে সংস্কারের কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক কোরআন শরীফ জড়িয়ে মিথ্যা বলে না। হ্যালো তিথি। হুম। শুনলেই তো আমার ঘটনা। শুনলাম, আই এম সরি। তুমি কেন সরি হবে? সরি হলাম আমি। আমার যে কি খারাপ লাগছিল তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি বুঝতে পেরেছি। না, তুমি বুঝতে পারছো না। যাই হোক, এখন তোমার খবর বলো। আমার বলার মতো কোনো খবর নেই। আমি কিছুক্ষণ পর সিলেট রওনা হচ্ছি। কোথায় রওনা হচ্ছ? সিলেট। কেন? মাকে নিয়ে আসতে যাচ্ছি। বিয়ের ব্যাপারটা মাকে বলতে হবে না? বাবাকে রাজি করিয়েছি। মাকে রাজি করাতে হবে। মজার ব্যাপার কি জানো? সিলেট যাচ্ছি আমি একা একা। একা মানে? একা মানে একা, অল বাই মাইসেলফ। বাবা আর আমি আমাদের দুজনের যাবার কথা ছিল। এখন ঠিক হয়েছে বাবা যাবেন না। আমি একা যাব। একটা স্লিপিং বার্থ রিজার্ভ করা আছে। তিথি, বলো। আমি কি যেতে পারি তোমার সঙ্গে? প্রথমত একা একা তুমি রাতে ট্রেনে যাবে ভাবতেই আমার খারাপ লাগছে। দ্বিতীয়ত সারা রাত গল্প করতে করতে যাওয়ার আলাদা আনন্দ আছে। সারা রাত গল্প করার আনন্দ তো অনেক পাবে। তা পাবো, তবে সেটা হবে বিয়ের পরে। বিয়ের আগে সারা রাত গল্প করার আনন্দ অন্যরকম। তুমি জানলে কিভাবে? অনুমান করছি, কল্পনায় বুঝতে পারছি। প্রকৃতি আমাকে কল্পনা করার অসাধারণ ক্ষমতা দিয়েছেন। তোমার ট্রেন কটায়?
রাত 10:30টায়। আমি ঠিক 10টার সময় কমলাপুর রেল স্টেশনে উপস্থিত থাকব। আরে না না, অসম্ভব। শোনো তিথি, নেপোলিয়ন যখন তার সৈন্যবাহিনী নিয়ে আল্পস পর্বতমালার সামনে এসে দাঁড়ালেন এবং ঠিক করলেন তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পর্বতমালা অতিক্রম করবেন, তখন তার সেনাপতিরা বলল এটা অসম্ভব। তার উত্তরে তিনি বলেছিলেন, অসম্ভব হচ্ছে এমন একটি শব্দ যা শুধু বোকাদের অভিধানেই পাওয়া যায়। নেপোলিয়নের পক্ষে যে কথা বলা সম্ভব তা কি তোমার পক্ষে বলা সম্ভব? তুমি তো নেপোলিয়ন না। কে বলল আমি নেপোলিয়ন না? আমি অবশ্যই নেপোলিয়ন। আমি ঠিক 10টায় ট্রেনে চেপে বসবো। সারা রাত গল্প করব। তুমি মনে করে ফ্লাস্ক ভর্তি করে চা নেবে। মারুফ শোনো, দয়া করে এই কাজটা করবে না, প্লিজ প্লিজ। স্টেশনে দেখা হবে। মারুফ টেলিফোন নামিয়ে রাখলো। আজ তার মনটা খুব ভালো। আজিজ সাহেবের কাছ থেকে 10,000 টাকা নেওয়া হয়েছে। নীলা পাথর কেনার টাকা। বিয়েতে কাজে লাগবে। পরে সুন্দর কোনো গল্প বলে আজিজ সাহেবকে ঠান্ডা করলেই হবে। এতক্ষণ আমি পড়লাম হুমায়ুন আহমেদের লেখা তিথির নীল তোয়ালের 3য় পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। ভুল ত্রুটি হলে বা কোনো পরামর্শ থাকলে বা কোনো গল্প পাঠের অনুরোধ থাকলে কমেন্টে জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।